স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন ইভান। জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, দুজনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ পুলিশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ডিএনপির কমিশনার হাবিবুর রহমান, রামপুরা জোনের এডিসি রাশিদুল ইসলাম এবং ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এসআই তরিকুল ইসলামকে যাবজ্জীবন ও এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, যে কোনো মূল্যে পলাতক আসামিদের গ্রেপ্তার করে সাজা কার্যকর করা হবে। জিএ মাহমুদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। জীবন বাঁচাতে ভবনের কার্নিশ আঁকড়ে ধরে আছে এক তরুণ। চোখে আতঙ্ক আর মৃত্যু ভয়। সেই মুহূর্তেই খুব কাছ থেকে গুলি করে পুলিশ। রাজধানীর রামপুরার এই ঘটনা ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত ও হৃদয় বিদারক ঘটনাগুলোর একটি। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরা বনশ্রীতে ছাত্র জনতার উপর নিষ্ঠুরতা চালায় পুলিশ। কার্নিশে গুলি করার দিনই বনশ্রীতে পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। সুনির্দিষ্ট সে অপরাধের বিচার শেষে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। পরে চিফ প্রসিকিউটর বলেন, যে কোনো মূল্যে আসামিদের গ্রেপ্তার ও সাজা কার্যকর করা হবে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, যে ওয়্যারলেস মেসেজে তিনি তার অধীনস্থদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন। আমরা এই রায়ে আপাতত সন্তোষ প্রকাশ করছি। যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই, তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উচ্চ আদালতে আপিলে যাবে আসামি পক্ষ। আমার ক্লায়েন্ট, তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19শে জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল। সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে এবং অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্সেস সম্পূর্ণ তাই বলে। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করার দৃশ্য সে সময় দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। এই রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত সেই ঘটনার বিচারিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। সারা দেশের মানুষের প্রত্যাশা ফ্যামিলি কার্ডের উপর, তাই ফ্যামিলি কার্ড নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। ফ্যামিলি কার্ড বিতরণে সরকার সতর্ক আছে বলে মন্তব্য করলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। সংসদে প্রতিমন্ত্রী কথা বলেন। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বললেন, বিগত সব সরকারের মেয়াদের চেয়ে এবারের বাজেট বাস্তবসম্মত ও দৃষ্টান্ত সৃষ্টিকারী। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন সকাল 10টা 34 স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে শুরু হয়। যখনই যেখানে যাই তখনই একটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় যে আমার এলাকায় কখন ফ্যামিলি কার্ড শুরু হবে। এই যে মানুষের চাহিদা, এই যে মানুষের রেসিপ্রোকেশন, তাদের যে ফ্যামিলি কার্ডের প্রয়োজন, তাদের যে কৃষক কার্ডের প্রয়োজন, সেটাই কিন্তু ডিনোট করে যে এই প্রজেক্টগুলো কতখানি বাস্তবধর্মী এবং এই প্রজেক্টগুলো কতখানি বাংলাদেশ ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলতে পারে। আগেকার বাজেটগুলোর চাইতে এই বাজেট পরিষ্কার করে প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে একটা নীতিগত অবস্থান নিয়েছে। বাজেট বাস্তবায়নের জন্য পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে এবং সেই রূপরেখা অনুযায়ী আমরা দ্রুততম সময়ের মধ্যে সময়াবদ্ধ এবং ব্যয়সীমার মধ্যে যাতে বাজেট বাস্তবায়ন করতে পারি তার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারশো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল 9:15টায় রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারশোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক এই প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্পারশোর কার্যালয়ে ঘুরে দেখেন সরকার প্রধান। প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় স্পারশোর একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশে আয় বৈষম্য অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর পেছনে প্রয়োজনীয় সংখ্যক নতুন উদ্যোক্তা তৈরি না হওয়াকে দায়ী করেছেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁও বিডা ভবন মিলনায়তনে আন্তর্জাতিক মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি শিল্প দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, 1991 থেকে 2006 সাল পর্যন্ত যে পরিমাণ উদ্যোক্তা তৈরি হয়েছে তা পরবর্তীতে অনেক কমে এসেছে। সরকার এখন জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শেয়ার বাড়ানো ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আগামী দিনে সরকার জ্বালানি সাশ্রয়ী শিল্পের দিকে নজর দেবে বলেও জানান মন্ত্রী। আমাদের লক্ষ্য হবে কম জ্বালানি ইন্টেনসিভ শিল্পের দিকে বেশি বেশি যাওয়া, জিডিপিতে এই সেক্টরগুলির শেয়ার বাড়ানো, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা, সেই জন্য বিভিন্ন মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা, তার কিছু বর্ণনা এটার মধ্যেই আছে। আমরা বিসিকের নতুন শিল্প পার্ক তৈরির জন্য অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছি। জাতির কাছে দায়বদ্ধতা থেকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক পরিচয় যাই হোক, শিক্ষার উন্নয়নে সবাইকে নিজেদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জাতির কাছে আমাদের ওই দায়বদ্ধতা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। কেউ আমাদেরকে আটকাতে পারবে না। আমাদের সাথে জনগণ আছে, শিক্ষক আছে, সবাই আছে। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না, যার যা ইচ্ছা তাই করবে। আমি কি জানি না গত 17 বছর জয় বাংলা স্লোগানগুলি দিয়েছে বোর্ডে, সেই ছবি কি আমার কাছে নেই? তারা এরকম আবার নব্য বিএনপি হয়ে আবার নব্য ভাবে আমরা জাতীয়তাবাদী কি অ্যাসোসিয়েশন করি, যা ইচ্ছা তাই করে, আমার কোনো অসুবিধা নেই, কাজটা চাই। সারা দেশে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026। ভিটামিন এ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান। এই প্রতিপাদকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই কর্মসূচিতে 2,55,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য সরকারের। জন্মের পরপরই নবজাতককে মায়ের শাল দুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, শাল দুধই শিশুর জন্য সবচেয়ে বড় ভিটামিন এ এর প্রাকৃতিক উৎস। আরও জানাচ্ছেন মিশুক হাওলাদার। 1 বছরেরও বেশি সময় পর আবারও শুরু হলো শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি। শিশুদের হাম, ডায়রিয়া, অপুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এমন উদ্যোগকে স্বাগত জানান অভিভাবকরা। ভালো উদ্যোগ, এটা আরও এই ধরনের আরও ক্যাম্পেইন করা উচিত। হাম ওঠার পর থেকেই ক্যাপসুল খাওয়াইতে হবে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াইতে হবে। আমার বড় ছেলেকেও আমি খাওয়াইছি, আমি জানি যে ক্যাপসুল আসলে হয়তো বাচ্চাদের জন্য ভালো। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশে পর্যাপ্ত ভিটামিন এ ক্যাপসুল মজুত আছে। আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি, যার পরিমাণ 2,55,00,000। ধানমন্ডিতে ক্যাম্পেইনের উদ্বোধন করেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য তোমাদের সবাইকে কাজ করতে হবে। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আশা করব আজকে যে ক্যাম্পেইন, যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম সফল হবে। সারা দেশের 1,20,000-এর বেশি কেন্দ্রে চলা এই কার্যক্রমে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে আগামী সোমবার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তা গ্রহণ করতে হবে। মিশুক হাওলাদার, RTV, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক।
বিপ্লব, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য উপস্থিতি কেমন দেখছেন এবং অভিভাবকরা কি বলছেন এই বিষয়ে জানাবেন। ইভা, অপুষ্টি এবং অন্ধত্ব দূর করতে কিন্তু ময়মনসিংহ শুরু হয়েছে ভিটামিন এ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু এই শিশুদের যে ক্যাপসুলটা খাওয়ানো হবে, তাতে কিন্তু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই জন্যই কিন্তু এই ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে। সিটি কর্পোরেশনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি প্রশাসক রুকনুজ্জামান রুকন, এবং সকাল থেকে এই ক্যাম্পেইনে অনেক ভিড় ছিল। তবে সময়ের ব্যবধানে কিন্তু তারা ধীরে ধীরে ভিড় কমে যাচ্ছে, এবং অভিভাবকরা তাদের সুবিধা অনুযায়ী শিশুদের নিয়ে আসেন এবং টিকা খাইয়ে তারপর যাচ্ছেন। তবে এই ময়মনসিংহ অঞ্চলটি হাম হাম আক্রান্ত অঞ্চল হয়, কিন্তু অভিভাবকরা একটু সচেতন হয়েছেন, এবং এই সচেতনতার কারণেই কিন্তু তারা শিশুদের নিয়ে আসেন এখানে টিকা দিতে। এবং বিশেষজ্ঞরা, স্বাস্থ্য সংশ্লিষ্টরা তারা বলছেন যে এই টিকা হাম নিউমোনিয়া প্রতিরোধে কিন্তু বিরাট ভূমিকা রাখবে। এর জন্য কিন্তু এই টিকা সব শিশুদের নিতে বলছেন তারা, এবং এই শিশু টিকা নেওয়ার মাধ্যমে কিন্তু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং এই হামের মতো যে রোগগুলি আছে সেগুলি থেকে মুক্তি পাবে। এবার ময়মনসিংহের সিভিল সার্জন জানিয়েছেন যে এই ময়মনসিংহে একটি সিটি কর্পোরেশন, 2টি পৌরসভা সহ 13টি উপজেলায় 3,882টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলছে, এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে কিন্তু এই টিকাদান কর্মসূচি চলছে, এবং এতে কিন্তু 9,99,481 শিশু এই টিকা নিতে পারবে এবং লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন। এবং এতে করে কিন্তু 6 মাস থেকে 11 মাস বয়সী 1,23,000 শিশু নীল রঙের ক্যাপসুল, এবং 1 বছর থেকে 59 মাস বয়সী 8,97,000। ধন্যবাদ আপনাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ময়লা বাণিজ্য থেকে আয় বছরে প্রায় 317 কোটি টাকা। এর মধ্যে বাড়তি আদায়ের অভিযোগ প্রায় 105 কোটি টাকা। বাসাবাড়ি ও প্রতিষ্ঠান থেকে ময়লা সংগ্রহের দায়িত্বে থাকা ব্যক্তিরা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রসিদ দিয়ে এই টাকা আদায় করে থাকে। টাকা আদায়কারীদের অনেকে অস্বীকার করলেও দক্ষিণের প্রশাসক বলেন 100 টাকার বেশি আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ময়লা বাণিজ্য নিয়ে দেখুন এয়ার বাদলের ধারাবাহিকের শেষ পর্ব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের উমেশ দত্ত রোডের এই 10তলা ভবনটিতে 18টি ফ্ল্যাট আছে। ময়লা অপসারণ বাবদ আদায় করা হয় 230 থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত। 230 টাকা, আর একটা ফ্ল্যাটের থেকে নেয় 300 টাকা, আর একটা ফ্ল্যাটের থেকে নেয় 250 টাকা। 18টা ফ্ল্যাট, টাকা যে তুলে আর কোনো স্লিপ টিলিপও দেয় না। একই ওয়ার্ডের বক্সিবাজার লেনেও পাওয়া যায় বাড়তি টাকা নেয়ার অভিযোগ। আমাদের ময়লা নেই 130 টাকা হারে। 16 নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগান বাজার রোডের এই ভবনের কেয়ারটেকারের অভিযোগ, তাদের 35টি ফ্ল্যাটের প্রতিটির জন্য বিল দিতে হয় দ্বিগুণ। এখানে 35টা ফ্ল্যাট, 200 টাকা করে প্রতি ফ্ল্যাট থেকে এনে। 15 নম্বর ওয়ার্ডের ধানমন্ডি 7 নম্বর রোডের এই বাড়ি থেকেও বাড়তি টাকা আদায় করা হয় বলে জানান দায়িত্বরতরা। এখানে 34টা ফ্ল্যাট, কিন্তু সবগুলো তো থাকে। ধানমন্ডির এই 6তলা ভবনে ফ্ল্যাট রয়েছে 5টি। প্রতিটি ফ্ল্যাটে ময়লার বিল 300 টাকা করে দিতে হয় বলে অভিযোগ রয়েছে। কয় টাকা করে নেয়? 300 টাকা। ঢাকা দক্ষিণ সিটির এই ভুক্তভোগীদের অনেকের অভিযোগ, রান্নাঘরের ময়লা ছাড়া অন্য ময়লার জন্য গুনতে হয় অতিরিক্ত টাকা। প্রমাণ লুকাতে দেয়া হয় না কোনো রসিদ। ডালপালা হচ্ছে, ওগুলোর জন্য আবার আলাদা। রসিদে থাকা ব্যক্তিরা সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেন এবং নিয়ন্ত্রকদের নাম বলার বিষয়টিও কৌশলে এড়িয়ে যান।
ঢাকা দক্ষিণে ভবন এবং ফ্ল্যাট মিলিয়ে হোল্ডিং 2,93,881টি। প্রতি হোল্ডিংয়ে গড়ে 6টি করে হিসেব করে মোট ফ্ল্যাট দাঁড়ায় 17,63,286টি। প্রতি ফ্ল্যাটের জন্য গড়ে 150 টাকা করে নেওয়া হলে ময়লা বাণিজ্য থেকে মাসে আয় কমপক্ষে 26 কোটি 44 লাখ টাকা আর বছরে অন্তত 317 কোটি টাকা। প্রতি 100 টাকার স্থলে গড়ে 50 টাকা করে বেশি নিলে বছরে কমপক্ষে বেশি আদায় করা হচ্ছে প্রায় 105 কোটি টাকারও বেশি। টাকা বেশি নেয়ার বিষয়টি প্রশাসকের নজরে আনা হলে তিনি বলেন, প্রমাণ পেলে দায়ীদের ছাড় দেয়া হবে না। কোন নেতা কোন কর্মী সেটা আমার দেখার ব্যাপার নাই। 100 টাকার বেশি অতিরিক্ত সে নিতে পারবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু কথার কথা নয়, অতিরিক্ত টাকা নেওয়া বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আর বাদল, RTV, ঢাকা। স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন নিয়োগে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে বিভাগ ও জেলা ভিত্তিক এই পরীক্ষায় শারীরিক যোগ্যতা যাচাই করার ক্ষেত্রে কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে। মাঠ পরীক্ষার কার্যক্রমকে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মনিটর করা হয় এবং ড্রোন, ভিডিও ক্যামেরা ও স্টিল ক্যামেরার মাধ্যমে সকল অংশের চিত্র ধারণ করা হয়। নিয়োগ কমিটির পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে 4 সদস্যের পর্যবেক্ষণ কমিটি মনিটরিং করেন। এ সময় কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানান সংশ্লিষ্টরা। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। সাংবিধানিক বাধ্যবাধকতা ও দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষার অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 133টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রে এক অনন্য নজির স্থাপন করেছে বিএনপি। নিষ্পত্তিকৃত অধ্যাদেশগুলোর মধ্যে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাইয়ের জন্য পুনরায় বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার রাজনৈতিক দল হিসেবে বিএনপি এসব অধ্যাদেশ কার্যকর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আরও পরামর্শ ও যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তার বিষয়টি সংশ্লিষ্ট বিলগুলোতে উল্লেখ করা হয়েছে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।